নমস্কার। চলুন আজ একটা বিধানসভা কেন্দ্রের গভীরে যাওয়া যাক। খবরের শিরোনামের বাইরে আসল তথ্যের গভীরে আমরা দেখব কিভাবে মাত্র ৬৭৯টা ভোট একটা গোটা অঞ্চলের ভাগ্য ঠিক করে দেয়। আসুন পশ্চিমবঙ্গের কুলটির রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু কাটাছেঁড়া করে দেখি, যেখানে প্রত্যেকটা ভোট সত্যি সত্যি গুরুত্বপূর্ণ। পশ্চিম বর্ধমান জেলার একদম শিল্পাঞ্চলের হার্টল্যান্ডে রয়েছে এই কুলটি। একটা সময় ছিল যখন এই এলাকা কয়লা আর ইস্পাতের জন্য বিখ্যাত ছিল। এখানকার ইতিহাস মানে এখানকার শিল্পের উত্থান আর পতনের সঙ্গে জড়িয়ে আছে। আর এখানকার মাটি আর মানুষের গল্পটাই আমাদের আজকের আলোচনার গভীরে নিয়ে যাবে। তো আমাদের এই পুরো বিশ্লেষণটা 5টা ধাপে এগোবে। আমরা শুরু করব একেবারে মাঠের সত্যিটা দিয়ে, মানে গ্রাউন্ড রিয়ালিটি। তারপর আমরা ওই ৬৮৯ ভোটের ব্যবধানের রহস্যটা বোঝার চেষ্টা করব। সেখান থেকে আমরা মানুষের অভিযোগগুলো কি কি তা খতিয়ে দেখব আর তার সমাধানের জন্য একটা রূপরেখা তৈরি করব। আর সবশেষে আমরা জয়ের পথটা চূড়ান্তভাবে বিশ্লেষণ করব। তো প্রথম পর্ব দ্য গ্রাউন্ড ট্রুথ, মানে এখানকার মাটির কথা, এখানকার লড়াইয়ের কথা, এখানকার মানুষের রোজকার জীবন সংগ্রাম আর আসল সমস্যাগুলো কি সেটা সবার আগে বোঝা দরকার। আচ্ছা, কুলটির সামাজিক বুননটা যদি বুঝতে চান তাহলে এর জনসংখ্যার দিকে একবার তাকাতে হবে। ২০১১ সালের সেন্সাস অনুযায়ী এখানে প্রায় ৭৮% হিন্দু আর ১৯% মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন। এর সাথেই রয়েছে তফসিলি জাতি প্রায় ২২.১%, আর তফসিলি উপজাতি ৪.৩%। মানে একটা বেশ বড় অংশের মানুষ। এই সংখ্যাগুলোই কিন্তু এখানকার রাজনৈতিক আর সামাজিক সব সমীকরণের ভিত তৈরি করে, যেখানে বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় কথা বলেন। এখানকার মানুষের জীবনটা কিন্তু কয়েকটা দীর্ঘস্থায়ী সমস্যায় একেবারে জর্জরিত। যেমন ধরুন, প্রতি বছর দামোদরের বন্যা জীবনটাকে ওলটপালট করে দেয়। জাতীয় সড়ক ১৯-এর অবস্থা এতটাই খারাপ যে বলার মতো নয়। শিল্পের অবস্থা খারাপ হওয়ায় যুবকদের মধ্যে বেকারত্ব মারাত্মক। চালের দামই দেখুন, প্রায় ৪৫ টাকা কেজি। এই সব চাপের ফলেই এখানকার তরুণ প্রজন্ম বাধ্য হচ্ছে কাজের খোঁজে উপসাগরীয় দেশগুলোতে পাড়ি দিতে। এটা কিন্তু এই অঞ্চলের জন্য একটা বিরাট সংকট। আর এইখানেই আসে মানুষের মর্যাদার প্রশ্ন, যা আমাদের সংবিধানের মূল ভিত্তি। সবার অধিকার আছে সম্মানের সঙ্গে বাঁচার, আর সেই সম্মান তখনই আসে যখন মানুষের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, মানে ওই যে ৬৬৯ ভোটের ব্যবধান, তার ব্যবচ্ছেদে ২০২১ সালে নির্বাচনের ফলাফলের একটা চুলচেরা বিশ্লেষণ করা যাক। এই সামান্য ব্যবধানের পেছনের আসল কারণগুলো কি ছিল ভাবুন তো। একটা নির্বাচনের ভাগ্য ঠিক করতে ঠিক কতগুলো ভোটের প্রয়োজন? কুলটির ক্ষেত্রে সংখ্যাটা হলো মাত্র ৬৭৯। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ২০২১ সালে জয় আর হারের মধ্যে ফারাক ছিল ঠিক এতটাই, মোট ভোটের মাত্র ০.৪%। মানে ১%রও অর্ধেক। এ থেকেই পরিষ্কার বোঝা যায় যে এখানকার জনাদেশ কতটা ঠুনকো একটা ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আর এখানেই লুকিয়ে আছে রাজনীতির আসল খেলাটা, আসল নাটকটা। ২০১৬ সালে নির্বাচনে দেখুন, তৃণমূল কংগ্রেসের ভোট ছিল প্রায় ৪১%, আর বিজেপির ছিল ২৯%-এর কাছাকাছি। কিন্তু মাত্র ৫ বছরের মধ্যে ২০২১ সালে পুরো ছবিটাই পাল্টে গেল। বিজেপি তাদের ভোট প্রায় দ্বিগুণ করে ৪৬.৪১% নিয়ে গেল, আর তৃণমূল কংগ্রেস ৪৬.০২% ভোট পেয়েও ওই সামান্য ব্যবধানে হেরে গেল। এখন প্রশ্নটা হলো, বিজেপির এই বাড়তি ভোটগুলো এলো কোত্থেকে? উত্তরটা কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে আছে। ২০১৬ সালে কংগ্রেসের ভোট ছিল ২৫%-এরও বেশি, যেটা ২০২১-এ এসে কমে দাঁড়ালো মাত্র ৩.৩২%। এর সহজ মানে হলো, কংগ্রেসের প্রায় ৩৭,০০০ ভোটের একটা বিশাল অংশ সরাসরি বিজেপির দিকে চলে গেছে। বিরোধী ভোটের এই মেরুকরণই কিন্তু ২০২১ সালের নির্বাচনের সবচেয়ে বড় নির্ধারক ছিল, যা খেলার মোড়টাই ঘুরিয়ে দেয়। এবার যদি বর্তমান বিধায়কের কাজের দিকে তাকানো যায়, তাহলে দেখবেন পরিকাঠামো আর মানুষের বিশ্বাস, এই দুটো জায়গাতেই তার স্কোর কিন্তু নিম্ন থেকে মাঝারি। বিশেষ করে জমি অধিগ্রহণের মতো কিছু ঘটনা নিয়ে মানুষের মধ্যে বেশ ক্ষোভ রয়েছে। এই দুর্বলতাগুলোই এই সামান্য ব্যবধানের জয়কে ভীষণ ঝুঁকিপূর্ণ করে তুলেছে। দেখুন, একজন জনপ্রতিনিধির আসল কাজই হল মানুষের সেবা করা, স্বচ্ছতা বজায় রাখা। কিন্তু এখানকার বাস্তবতায় সেই বিশ্বাসের অভাবটা বেশ স্পষ্ট। চলুন এবার তৃতীয় পর্বে যাওয়া যাক। এখানে আমরা সেই সব মূল সমস্যাগুলো খুঁজে বের করব, যা এই রাজনৈতিক পরিবর্তনের পেছনে আসল কারণ হিসেবে কাজ করেছে। মানুষের আসল অভিযোগগুলো কি? মানুষের অভিযোগের একেবারে মূলে রয়েছে কয়েকটা গভীর সমস্যা, বলা ভালো কয়েকটা গভীর ক্ষত। প্রথমত দুর্নীতি। সরকারি প্রকল্প হোক বা চাকরি, সবেতেই কাটমানির একটা সংস্কৃতি তৈরি হয়েছে। দ্বিতীয়ত হতাশা। শিক্ষক নিয়োগ দুর্নীতি আর স্থানীয় শিল্পগুলোর বেহাল দশা তরুণ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিয়েছে। তৃতীয়ত ভয়।
ভোটের পরের হিংসার স্মৃতি মানুষের মনে এখনও টাটকা। আর সবশেষে রোজকার হয়রানি, রেশনে পচা চাল পাওয়া থেকে শুরু করে বন্যার সময় একটা আনঅফিশিয়াল ট্যাক্স দেওয়া, এই সব কিছু মানুষের জীবনকে ভীষণ কঠিন করে তুলেছে। এখানে একটা জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে, ভোটাররা কিন্তু শুধু সংখ্যা নয় বা কোনো ভোট ব্যাঙ্কও নয়, এরা এক একটা জনগোষ্ঠী, আর তাদের প্রত্যেকের নিজস্ব কিছু নির্দিষ্ট সমস্যা আর অভিযোগ আছে। যেমন ধরুন, অবহেলিত মতুয়া দলিত সম্প্রদায় বা হতাশায় ভোগা যুব সমাজ, এরাই হলো স্লিপার ব্লক, মানে এমন কিছু ভোটার গোষ্ঠী যারা কোনো একটা নির্দিষ্ট দলের প্রতি দায়বদ্ধ নন, আর তাদের ভোট যে কোনো দিকেই যেতে পারে। তাদের সমস্যাগুলো যারা সমাধান করতে পারবে, রাজনৈতিক সাফল্য তাদের হাতেই আসবে। আচ্ছা, সমস্যা তো অনেক চিহ্নিত করা হলো, কিন্তু এর সমাধান কি? এবার চতুর্থ পর্বে আমরা একটা ডেটা নির্ভর সমাধানের পথ নিয়ে কথা বলবো, এমন একটা পরিকল্পনা যা এই সমস্যাগুলো মিটিয়ে মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে পারে। এই যে স্লাইডটা দেখছেন, এটা একটা চতুর্মুখী কৌশলের কথা বলছে। প্রথমত, শিবের মতো আগ্রাসী রূপে দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে সোচ্চার হওয়া। দ্বিতীয়ত, বিষ্ণুর মতো স্থিতিশীলতার প্রতীক হয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর সুবিধা মানুষের কাছে তুলে ধরা। তৃতীয়ত, ব্রহ্মার মতো নতুনত্বের পথে হেঁটে হাইটেক প্রচার চালানো। আর চতুর্থত, দুর্গার মতো সুরক্ষা কবচ হয়ে নারী এবং দুর্বল শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া। এই চারটে স্তম্ভকে একসাথে মেলাতে পারলেই একটা শক্তিশালী বার্তা তৈরি হবে, যা মানুষের উদ্বেগ আর আকাঙ্ক্ষা দুটোকেই ছুঁয়ে যাবে। শুধু বড় বড় কথা বা বার্তা দিলেই তো হবে না, তার সাথে দরকার একেবারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। এই রূপরেখায় তাই ৩টি প্রধান বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। ১. জাতীয় সড়ক ১৯-এর উন্নতির জন্য ২০০ কোটি টাকা। ২. দামোদরের বাঁধগুলোকে আরও মজবুত করার জন্য ৫০ কোটি। আর ৩. একটা স্কিল আর আইটি পার্ক তৈরির জন্য ১০০ কোটি টাকা। প্রত্যেকটা বিনিয়োগের লক্ষ্য হল মানুষের জীবনে একটা বাস্তব পরিবর্তন আনা, যা মাপা সম্ভব। এই যে স্কিল ইকোনমি হাবের কথা বলা হচ্ছে, এখান থেকে কিন্তু ৩,০০০-এরও বেশি সরাসরি চাকরি তৈরি হতে পারে। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা কুলটির তরুণদের জন্য একটা বাস্তব সমাধান, বেকারত্ব থেকে মুক্তি আর নিজের এলাকাতেই ভবিষ্যৎ গড়ার একটা সুযোগ। আমরা প্রায় আমাদের বিশ্লেষণের শেষ পর্যায়ে চলে এসেছি। কুলটির আসল চ্যালেঞ্জটা ঠিক কোথায়, আর যে কোনো রাজনৈতিক শক্তির জন্য সবচেয়ে বড় সিদ্ধান্তটা কি হতে পারে? আর সবশেষে প্রশ্নটা এসে দাঁড়ায় সবচেয়ে বড় কৌশলগত সিদ্ধান্তের উপর। প্রার্থী কে হবেন? বর্তমান বিধায়ক, যার কাজের রেকর্ড নিয়ে প্রশ্ন আছে আর জয়ের ব্যবধানও খুব কম, তাকেই কি আবার সুযোগ দেওয়া হবে, নাকি নতুন কোনো শক্তিশালী স্থানীয় মুখকে সামনে আনা হবে? এই সিদ্ধান্তটা কিন্তু তথ্যের ভিত্তিতে এবং খুব তাড়াতাড়ি নিতে হবে। আর যখনই তথ্যের কথা আসে, আমাদের দায়িত্বশীলতার কথাও মনে রাখতে হবে। ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ভোটারদের তথ্য ব্যবহার করার সময় তাদের গোপনীয়তা আর সম্মতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এটাই কিন্তু আধুনিক এবং নীতিভিত্তিক রাজনীতির মূল কথা। শেষ কথা এটাই, কুলটির ভবিষ্যৎ কিন্তু ফাঁকা বুলি বা রাজনৈতিক বক্তৃতায় ঠিক হবে না। এটা ঠিক করবে সেই শক্তি যে মানুষের আসল সমস্যাগুলো সমাধান করতে পারবে। ভাঙা রাস্তা সারানো, বন্যা থেকে বাঁচানো, যুবকদের কাজ দেওয়া আর প্রশাসনে আস্থা ফেরানো, এটাই জয়ের একমাত্র রাস্তা। আপনিও যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার অঞ্চলের উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এই ইমেল আইডিতে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।